পৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম কন্যা। লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভবেশ দত্ত তার চেম্বারে বসে বীক্ষণ যন্ত্রের সাহায্যে একজন যুবক রোগীর চোখ পরীক্ষা করছিল। সিনিয়রের আদেশ নির্দেশের জন্য একপাশে দাঁড়িয়েছিল ভবেশের তরুণ সহকারী সুরজিৎ সেন। খানিক বাদে রোগীর দিকে তাকিয়ে ভবেশ হাসল। ঘাবড়াবার কিছু নেই মিস্টার লাহিড়ী, তবে চশমা আপনাকে নিতেই হবে। রোগী ক্ষীণ আপত্তি করল। না নিলে চলবে না। ভবেশ স্মিত মুখে মাথা নাড়ল। তারপর সহকারীর দিকে তাকাতেই সে রোগীকে বলল, মিস্টার লাহিড়ী, আপনি আমার সঙ্গে এ ঘরে আসুন। একজন রোগীর জন্য প্রয়োজনের অতিরিক্ত সময় দেবার জো নেই ভবেশের। বাইরের বসবার ঘরে আরও পেশেন্ট অপেক্ষা করছে। কেসগুলি দেখে আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে। হার্ট স্পেশালিস্ট ডক্টর নাগের বাড়িতে পার্টি আছে, তার মেয়ের জন্মদিন আজ। সেই উপলক্ষে সস্ত্রীক ভবেশের নিমন্ত্রণ। সেজে গুজে ডলি হয়তো এতক্ষণ ছটপট শুরু করেছে। অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে ভবেশ বলল, সুরজিৎ, প্রিন্সিপাল সেনের রেকমেন্ডেশন নিয়ে যে ভদ্রলোক এসেছেন তাকে ডাকো এবার। আমি ওর ছাত্র ছিলাম। গুরুদক্ষিণা প্রতি বছরই কিছু না কিছু দিতে হয়। তিনি যেসব পেশেন্ট পাঠান তা হয় অর্ধমূল্যে, না হয় বিনামূল্যে। ভবেশ একটু হাসল। সে হাসি দাক্ষিণ্যের নয়। সুরজিৎ বলল, স্যার, নলিনী দেবী নামে একজন মহিলা অনেকক্ষণ ধরে বসে আছেন। তিনি আমাকে এরই মধ্যে কয়েকবার অনুরোধ করেছেন তার কেসটা একটু আগে দেখে দেওয়ার জন্যে। তিনি অনেক দূর, সেই দমদম থেকে এসেছেন। ভবেশ এবার কৌতুকের ভঙ্গিতে বলল, খুব যে ওকালতি করছো, জানাশোনা আছে নাকি? সুরজিৎ লজ্জিত হয়ে বলল, না স্যার। তবে আর কি, একটু বিশ্রাম করুন না বসে। দমদমের বাস রাত 12টা পর্যন্ত চলে, এখন তো সবে 6টা। কারো চিঠি ফিঠি নিয়ে এসেছেন নাকি? সুরজিৎ বলল, সে কথা তো কিছু বলেননি। ভবেশ বলল, তবে তুমি এত সুপারিশ করছো কোন ভরসায়? দেখে শুনে কি মনে হয় 16 টাকা ভিজিট দিতে পারবে, না শেষে ধরা পড়া শুরু করবে? সুরজিৎ কথার কোনো জবাব দিল না। সহকারীর কাছে এতখানি স্থূলতা প্রকাশ করে যেন একটু লজ্জিত হয়ে পড়ল ভবেশ। সুরজিতের দিকে চেয়ে মৃদু হেসে পরিহাস তরল স্বরে বলল, আচ্ছা বেশ, ডাকো, তোমার নলিনী দেবীকেই ডাকো। মিনিট খানেক বাদে নবাগতাকে নিয়ে এলো বেয়ারা। আর তাকে দেখবার সঙ্গে সঙ্গে ভবেশ ডাক্তার বলে উঠল, তুমি? তারপর সহকারীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা সুরজিৎ, তুমি যাও, লাহিড়ীর কেসটা অ্যাটেন্ড করো গিয়ে, আমি এসে দেখছি। হাসি গোপন করে সুরজিৎ পাশের ঘরে চলে গেল। তারপর একটু কাল চুপচাপ রইল দুজনে। একটু সময় নিল ভবেশ। ভারী রোগাটে হয়ে গেছে নলিনীর চেহারা। মুখে কিসের একটা রুক্ষতার ছাপ পড়েছে। হিসেব মতো বয়স তো এই 35-36, কিন্তু দেখে মনে হয় আরো বেশি। সেই রঙের জৌলস রূপের ঔজ্জ্বল্য আর নেই নলিনীর। বেশবাসও খুব সাধারণ রকমের। কম দামি সাদা খোলের একখানা তাঁতের শাড়ি পরনে, খয়েরি রঙের পাড়, আধখানা আঁচল মাথায় তুলে দিয়েছে। সিঁথিতে সিঁদুরের রেখাটি বেশ পুরু আর স্পষ্ট। গলায় একগাছি সরু হার আছে, আর হাতে দুগাছি চুড়ি। এছাড়া আর কোনো আভরণ নেই। ভবেশ গম্ভীরভাবে বলল, দাঁড়িয়ে রইলে কেন, বসো। ঠিক সামনাসামনি বসল না নলিনী। পাশের গদিয়াটা বেঞ্চটার এক কোণে গিয়ে বসল। তারপর একটু কাল চুপ করে থেকে বলল, তোমার কাছে একটা বিশেষ দরকারে পড়ে এসেছি। ভবেশ বলল, তা জানি, আমার কাছে অদরকারে কেউ আসে না। তোমার চোখে অসুখ হয়েছে? কি ট্রাবল বলো। নলিনী একটু হাসল। তুমি নিজে নিশ্চয়ই মনে মনে জানো চোখের চিকিৎসার জন্য তোমার কাছে আসিনি। ভবেশ বলল,
ও, কিন্তু অন্য কোনো রোগের চিকিৎসা তো আমি আর আজকাল করি নে। তাতে আমার নিজের প্র্যাকটিস সাফার করে। তাছাড়া সময়ও হয় না। নলিনী এবার চোখ তুলে ভবেশের দিকে তাকালো। তারপর একটু হেসে বলল, তোমার দামি সময় তাহলে আর নষ্ট করব না। আমার কথাটা বলি, গীতার সম্বন্ধ ঠিক করেছি। ভবেশ ভুরু কুঁচকে বলল, গীতা? গীতা কে? এ প্রশ্নের জবাবে নলিনীর মুখ আরক্ত হয়ে উঠল। চোখ নামিয়ে একটু কাল চুপ করে রইল নলিনী। ভবেশের এবার মনে পড়ে গেল। অদ্ভুত হাসি ফুটল তার মুখে। ও, তোমার সেই মেয়ে? বিয়ের সম্বন্ধ ঠিক করে ফেলেছ? বেশ বেশ, তা আমি কি করতে পারি বলো? টাকার দরকার বুঝি? কত টাকা দিতে হবে বলো। কোটের পকেট থেকে সেভিংস অ্যাকাউন্টের চেক বইটা বের করে ফেলল ভবেশ। নলিনী মাথা নেড়ে বলল, না, আমি টাকার জন্য তোমার কাছে আসিনি। তবে? নলিনী মৃদুস্বরে বলল, বিয়ের চিঠি এখনো ছাপতে দিইনি। তুমি যদি অনুমতি দাও, তোমার নামে চিঠিটা ছাপতে দিই। ভবেশ স্থির জ্বলন্ত দৃষ্টিতে নলিনীর দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর আস্তে কিন্তু দৃঢ় স্বরে বলল, তুমি নিজেই জানো নলিনী, কি অসঙ্গত অসম্ভব প্রস্তাব তুমি করছ। অন্যের সন্তানের পিতৃত্ব যদি স্বীকারই করতাম তাহলে 19 বছর আগেই তা করে ফেলতাম। তোমার বাবা মা তখন অনেক চেষ্টা করে দেখেছিলেন। উৎপীড়ন অত্যাচারের কিছুই বাকি রাখেননি। তাঁদের কথা আর কেন তুলছ? তাঁরা তো আর নেই। কিন্তু তুমি তো আছো। তোমার তো কিছুই ভুলে যাওয়ার কথা নয়। তবু তুমি কোন সাহসে? নলিনী বলল, সাহসের জোরে আসিনি। ভেবেছিলাম মেয়েটার সুখ শান্তির কথা ভেবে তোমার মনে যদি একটু দয়া হয়। তোমারও তো ছেলে মেয়ে হয়েছে। ভবেশ একটু হাসল। তা হয়েছে, কিন্তু এ তো শুধু দয়া মায়ের কথা নয় নলিনী। এর সঙ্গে মান মর্যাদার প্রশ্নটাও জড়িয়ে রয়েছে যে। জানো তো, এই কলকাতা শহরে আমাকে ডাক্তারি ব্যবসা করে খেতে হয়। নলিনী বলল, তা জানি, আমারই ভুল হয়েছিল। অনর্থক তোমাকে বিরক্ত করে গেলাম, আমাকে ক্ষমা করো। মুহূর্তকাল দুজনে মুখোমুখি দাঁড়াল। মনে হলো আশাভঙ্গ নলিনীর চোখ দুটো ছলছল করে উঠেছে। ভবেশ বাধা দিয়ে বলল, দাঁড়াও, তোমার ঠিকানাটা দিয়ে যাও। কোথায় থাকো আজকাল? নলিনী বলল, তোমাদের বালিগঞ্জ থেকে অনেক দূরে। তা হোক, রাস্তার নাম ঠিকানাটা বলো। নলিনীর ঠিকানাটা পকেট ডায়েরিতে লিখে নিল ভবেশ। তারপর জিজ্ঞেস করল, কি করো আজকাল? মাস্টারি? হ্যাঁ। কোথায়? দমদমেরই একটা স্কুলে। একটু চুপ করে থেকে ভবেশ ফের জিজ্ঞাসা করল, তোমার মেয়ের বিয়ে কবে? দিন তারিখ এখনো ঠিক হয়নি। ভেবেছিলাম তো এই শ্রাবণ মাসের মধ্যেই। দেখি কি হয়। ভবেশ বলল, তাহলে তো এখনো দেরি আছে। দেরি আর কই, সপ্তাহ 2 মাত্র বাকি। এখনো তো সবই পড়ে রয়েছে। আচ্ছা, যাই, তোমার রোগীরা নিশ্চয়ই আমাকে অভিশাপ দিচ্ছে। ভবেশ বলল, রোগীদের ডাক্তার কি করছে তা বললে না? এ কথার কোনো জবাব না দিয়ে নলিনী বেরিয়ে গেল। নলিনী চলে যাবার পর কি একটা অস্বস্তি বোধ করতে লাগলো ভবেশ। একবার ভাবলো অ্যাসিস্ট্যান্টকে বলে দেবে তার মাথা ধরেছে, সব রোগীকে আজকের মতো বিদায় করে দিক। কিন্তু তা কি ভবেশের মতো একজন মর্যাদাবান ডাক্তারের পক্ষে শোভন হবে? তাই সে অশোভন কিছু করল না, যন্ত্রের মতো কাজ করে গেল। নির্দিষ্ট সময় পর্যন্ত রোগী দেখল। সুরজিৎকে পরের দিনের কাজ সম্পর্কে যথারীতি উপদেশ নির্দেশ দিল। তারপর ধর্মতলার সেই চেম্বার থেকে বেরিয়ে নিজের গাড়ি নিয়ে ছুটল বালিগঞ্জের দিকে। ড্রাইভ করতে গিয়ে মোটেই অন্যমনস্ক হয়ে
অপটু হাতের পরিচয় দিল না ভবেশ। সুস্থ স্বাভাবিকভাবে অন্য দিনের মতোই বাড়ি এসে পৌঁছল। স্টেশন রোডের এই ছোট্ট সাদা দোতলা বাড়িটি ভবেশ সম্প্রতি তুলেছে। এ বাড়িকে সাজিয়ে তোলবার ভার নিয়েছে ডলি নিজে। সামনে সারি সারি দেশি বিদেশি ফুলের টব, জানলায় দরজায় রঙিন পর্দা, শোবার ঘরে শেডে ঢাকা নীলচে নরম আলো। বাড়ি তো নয়, আর্টিস্টের আঁকা বাড়ির একখানি ছবি। আর ছবির মতোই সুন্দর ভবেশের স্ত্রী ডলি। বিলেত থেকে ফিরে এসে ভবেশ ওকে বছর 10 হলো বিয়ে করেছে। সচ্ছল সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। বয়স এখন 27-28 হবে। 2টি ছেলে হয়েছে, কিন্তু ডলিকে দেখে কে বলবে তার বয়স 20 পেরিয়েছে? তা ভবেশকে দেখেও তার আসল বয়স বুঝবার জো নেই। পুষ্টিকর খাদ্যে বাঁধা নিয়মকানুনে নিজের স্বাস্থ্যকে সে অটুট রেখেছে। না রাখলে কি চলে? নিজের চেহারা ডাক্তারের পেশার পক্ষে একটা বড় বিজ্ঞাপন। 43 পেরিয়ে গেলেও ভবেশকে দেখলে মনে হয় না যে তার বয়স 33 বছরের ওপরে। স্বামীকে দেখে ডলি একটু অভিমানের ভঙ্গিতে বলল, আজও তোমার সেই 8:30। 5 মিনিট আগে ফিরতে পারলে না বুঝি? ডক্টর নাগের মেয়ের জন্মদিনে যেতে হবে না? দেরি দেখে তিনি কি ভাবছেন বলো তো? ভবেশ হেসে বলল, কিচ্ছু ভাববেন না। তিনি নিজেও তো ডাক্তার। তিনি জানেন আমাদের সময় আমাদের হাতে নয়, রোগীদের মুঠোয়। একবার অবশ্য ইচ্ছে হলো যে ডলিকে বলে তার শরীরটা খারাপ হয়েছে, আজ আর সে নিমন্ত্রণে যাবে না। কিন্তু স্ত্রীর কাছে এই দুর্বলতাটা প্রকাশ করতে লজ্জা হলো ভবেশের। তাছাড়া একবার যদি বলে ফেলে তার শরীর ভালো নেই, তাহলে কি আর রক্ষে আছে? ডলি হাজার প্রশ্ন তুলে ব্যস্ত হয়ে উঠবে। আর শরীর ভালো না থাকার তো কোনো কারণ নেই। কেন এমন একটা দৌর্বল্যের প্রশ্রয় দেবে ভবেশ? তাই ভবেশ গাড়িতে চড়ে সস্ত্রীক নিমন্ত্রণে গেল। সেখানকার সমশ্রেণী, সমবয়সী ও সমব্যবসায়ী বন্ধুদের সঙ্গে হাসি, গল্প, ঠাট্টা তামাশা করল, তারপর ফিরে এলো বাড়িতে। আজকের চেম্বারের সেই ছোট একটুখানি ঘটনায় ভবেশ ডাক্তারের মনে কি আচরণে কোনো বৈলক্ষণই ঘটেনি? না, যদি ঘটত তাহলে ডলি অন্তত সে কথা উল্লেখ না করে ছাড়ত না। স্বামীর চালচলন, আচার আচরণ সম্বন্ধে তার দৃষ্টি অত্যন্ত সজাগ। ডলি ভবেশের ব্যারোমিটার। বিছানায় শুয়ে স্ত্রী যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তখন ভবেশেরও ঘুমিয়ে পড়া দরকার। কিন্তু বারবার ঘুমোবার চেষ্টা করেও ঘুমোতে পারল না ভবেশ। 19 বছর আগেকার টুকরো টুকরো কতকগুলি ছবি চোখের সামনে ভেসে উঠতে লাগল। নলিনীর সঙ্গে আজ যদি বেশি রূঢ় ব্যবহার করে থাকে ভবেশ, তা মোটেই অন্যায় হয়নি। তার যথেষ্ট সঙ্গত কারণ আছে। 19 বছর আগে এই নলিনী ভবেশকে বড়ই প্রবঞ্চিত করেছিল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে মুখ দেখাবার আর জো ছিল না ভবেশের। তখনকার সেই প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তের কথা আজও ভবেশের সমস্ত মনে জ্বালা ধরিয়ে দেয়। তাদের যশোহর শহরেই প্রতিপত্তিশালী পসারওয়ালা উকিলের মেয়ে নলিনী। তার রূপের খ্যাতি শহর ভরে ছড়িয়ে পড়েছিল। ভবেশের বাবারও খ্যাতি প্রতিপত্তি নেহাত কম ছিল না। শহরে 6খানা বাড়ি, গাঁয়ে তালুকদারি, বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি বলে সম্মান ছিল অমূল্য দত্তের। ভবেশ তখন মেডিকেল কলেজের 4th ইয়ারের ছাত্র। শুধু যে কলেজেই তার খ্যাতি তা নয়, খেলার মাঠে, ক্লাবের বক্তৃতায় তার সমান নৈপুণ্য। তাই ভবেশের সঙ্গে যখন নলিনীর সম্বন্ধ এলো, সবাই বলল এ একেবারে রাজ্যটক। ভবেশের বাবা মেয়ে দেখে পছন্দ করে এলেন। এসে বললেন, এমন সুলক্ষণা মেয়ে তিনি কখনো দেখেননি। শুধু রূপ নয়, গুণযোগ্যতাও যথেষ্ট। ধনীর মেয়ে হলে কি হবে? রান্নাবান্না, সেলাই, সাধারণ গৃহস্থ ঘরের সব কাজ সে জানে। লেখাপড়া অবশ্য ঘরেই করেছে। ইংরেজি বাংলা যতটুকু শিখেছে একেবারে পাকা। হাতের অক্ষরগুলি একেবারে মুক্তোর মতো। পণ যৌতুকের যা ফর্দ পাওয়া গেছে তাতে অভিজাত পরিবারের মর্যাদা বজায় থাকবে। ভবেশ অবশ্য মাথা নাড়ল। সে পাঠ্যবস্থায় বিয়ে করবে না।
বিয়ে যদি আদৌ করে তাহলে ডাক্তারি পাশ করে প্র্যাকটিস জমিয়ে তারপরে। নলিনীর বাবা জিতেন বোস বললেন, বেশ তো, বিয়ে না হয় কবছর পরেই হবে। মেয়ে দেখে ভবেশের পছন্দ হয় কিনা সেইটাই বড় কথা। কিন্তু নলিনীকে দেখে আসবার পর ভবেশের মত বদলাতে আর দেরি হলো না। বন্ধুমহলকে জানিয়ে দিল, শুধু পাঠ্যবস্থায় কেন, যে কোনো অবস্থায় এ মেয়েকে বিয়ে করা যায়। ছেলের বাবা মেয়ের বাবা দুজনেই মুখ মুচকে হাসলেন। খুব ঘটাপটা আড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে বিয়ে হলো ভবেশের। শহরের প্রায় অর্ধেক লোক বিয়ের রাতে বৌভাতে দুবাড়িতে পোলাও মাংস খেল। ফুলশয্যার রাত্রে স্ত্রীকে আদর করে কাছে টেনে নিল ভবেশ। হেসে বলল, তুমি এত লাজুক কেন? মোটেই কথা বলছো না। স্ত্রীর কাছ থেকে তবু কোনো সাড়া না পেয়ে তার সুন্দর কোমল চিবুকটি তুলে ধরল ভবেশ। আর সঙ্গে সঙ্গে টপ টপ করে কয়েক ফোঁটা জল তার হাতে ঝরে পড়ল। ভবেশ আশ্চর্য হয়ে বলল, এ কি, তুমি কাঁদছ? ছি, আজকের দিনে কেউ কাঁদে নাকি? কি হয়েছে বলো, তোমাকে কেউ কিছু বলেছে? নলিনী মৃদুস্বরে বলল, না। শুধু না আর না, আর শুধু কান্না। কিন্তু রূপবতীর কান্নারও রূপ আছে। যার চোখ সুন্দর, তার চোখের জলও সুন্দর। ভবেশ ভাবল, হয়তো বাবা মা ভাই বোনদের জন্যই মন কেমন করছে নলিনীর। যদিও তার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি 7 সমুদ্রের এপার ওপার না, নেহাতি এপাড়া থেকে ওপাড়ায়, তবু আদুরে মেয়ের প্রথম প্রথম মন খারাপ হয়ে যাওয়াটা একেবারে অস্বাভাবিক নয়। স্ত্রীকে আর কিছু জিজ্ঞাসা না করে বুকে টেনে নিল ভবেশ। চুমুতে মুখ ভরিয়ে দিল। একটু নোনতা স্বাদ লাগলো অবশ্য, কিন্তু ভবেশ তা গ্রাহ্য করল না। সে কি জানে যে সেই কটু স্বাদ শুধু প্রথম রাত্রের না, তা জীবনের সমস্ত দিন রাত্রির। ধরা পড়ল 1 মাস পরে। অবশ্য তারও কিছুদিন আগে থেকে ভবেশদের অন্দরমহলে মেয়েদের মধ্যে ফিসফিস শুরু হয়েছিল। কিন্তু মাসখানেক পরে কলঙ্কের কথাটি একেবারে সশব্দে উচ্চারিত হল। 2 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় নলিনীর বিয়ে হয়েছে। ভবেশের বাবা মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এখনই দূর করো, ও আপদ দূর করে দাও বাড়ি থেকে। ভবেশ স্ত্রীকে আড়ালে ডেকে বলল, তোমার চোখের জলের মানে এতদিন পরে বুঝলুম, কিন্তু এত কলঙ্ক, এত কালি কি ওই 2-1 ফোঁটা জলে ধুয়ে যায়? নলিনীর চোখে এখন আর জল নেই। সে পূর্ণ দৃষ্টিতে একবার স্বামীর দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে মাথা নেড়ে বলল, না, তা যায় না। ভবেশ বলল, তা যদি জানো তবে আমাকে এমন করে ঠকালে কেন? এ কথার কোনো জবাব না দিয়ে নলিনী অস্ফুট স্বরে বলল, আমাকে ক্ষমা করো। ক্ষমা? তোমার অপরাধের কোনো ক্ষমা নেই নলিনী। যাকে তুমি ভালোবেসেছিলে তাকেই কেন বিয়ে করলে না? নলিনী তেমনই মুখ নিচু করে বলল, আমি তো তাকে ভালোবাসিনি, সে জোর করে। এরপর নলিনী শুধু কাঁদতে লাগল। কাউকে আর কোনো কথা সে বলল না, বা হয়তো বলতে পারল না। নলিনীর বাবা জিতেনবাবুকে খবর দেওয়া হলো। দৌড়েটে 2 বেয়াইয়ের মধ্যে অনেকক্ষণ ধরে আলোচনা চলল। বাইরে থেকে মাঝে মাঝে তর্জন গর্জন শোনা গেল। মনে হলো দুজনের মধ্যে মল্লযুদ্ধ চলছে। কিন্তু সে যুদ্ধ তখনকার মতো বাগযুদ্ধেই সীমাবদ্ধ ছিল। ঘণ্টা 2 বাদে নলিনীর বাবা বেরিয়ে এলেন। একটা ঘোড়ার গাড়ি ডেকে চলে গেলেন মেয়েকে নিয়ে। যাওয়ার আগে নলিনী নাকি ভবেশের সঙ্গে আরেকবার দেখা করতে চেয়েছিল, কিন্তু ভবেশের বাবা মা তাতে রাজি হননি। ভবেশের নিজেরও কোনো আগ্রহ ছিল না। লজ্জায় ধিক্কারে তার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছিল। তার মতো চতুর আর বুদ্ধিমান ছেলেকে কেউ কোনোদিন ঠকাতে পারেনি। বন্ধুর দল হাজার চেষ্টা করেও তাকে কোনো বছর এপ্রিল ফুল করতে পারেনি। আর সারা জীবনের মতো তাকে বোকা বানিয়ে দিয়ে গেল
ওই 15-16 বছরের একটি মেয়ে। হাজার শাস্তি দিলেও কি এই প্রবঞ্চনা প্রতারণার শোধ নেওয়া যায়? বাড়ির ঝি চাকরের কল্যাণে কথাটা মোটেই চাপা রইল না, সারা শহর ভরে ছড়িয়ে পড়ল। ভবেশ যেখানেই যায় মনে হয় একটু আগে ব্যাপারটা নিয়ে আলোচনা হয়ে গেছে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত আধা পরিচিত, ভবেশ যার দিকেই তাকায় মনে হয় সে মুখ টিপে হাসছে। ভবেশ অস্থির হয়ে উঠল। মানুষজনের সঙ্গ সহ্য হয় না, নির্জনতাও অসহনীয়। ওপক্ষ থেকে মিটমাটের নানা রকম চেষ্টা হয়েছিল। প্রথমে ওরা খুব অনুনয় বিনয় করেছিল, যা হবার তা তো হয়ে গেছে, একটি মেয়ের সর্বনাশ করে লাভ কি? ভবেশ দয়া করুক, ক্ষমা করুক, সে মেনে নিক। কিন্তু ভবেশ তাতে রাজি হয়নি। তার বাবা মা আরও অরাজি ছিলেন। তারপর শুরু হলো শত্রুতার পালা। জিতেন বোস শাসালেন তিনি মামলা করবেন, তার মেয়ের নামে অযথা অপবাদ দেওয়ার জন্য ফৌজদারি করবেন, খোরপোশের নালিশ আনবেন। কিন্তু বন্ধুদের পরামর্শে শেষ পর্যন্ত রাজদ্বারে আর গেলেন না, নিজেই রাজার ভূমিকা নিলেন। দত্তদের বাড়ির ছেলেরা খেলার মাঠ থেকে ফেরার পথে বোসেদের বাড়ির লোকজনের হাতে মার খেল। আরেকদিন বাজারের ধার দিয়ে ফেরার সময় বোসদের বাড়ির ছেলেদের মাথায় ইঁট পড়ল। এমনই চলল মাস 2-3। তারপর একদিন সন্ধ্যার পর নদীর ধারের নির্জন পথ থেকে 2 ভোজপুরি দারোয়ান ভবেশকে পাঁজাতলা করে তুলে নিয়ে তার শ্বশুরবাড়িতে হাজির করে দিল। জিতেন বোস তার অন্দরমহলের এক নির্জন ঘরে নিয়ে গিয়ে জামাইকে অনেক বোঝালেন। একবার পিঠে হাত বুলোলেন, আর একবার সশব্দে টেবিল চাপড়ালেন। ভাবখানা এই যে কথা না শুনলে সে চাপড় ভবেশের গালেও পড়তে পারে। শাশুড়ি পিস শাশুড়িরা করলেন গুণজ্ঞানের চেষ্টা। চায়ের সঙ্গে কি একটা শিকড় বাটা যেন খাইয়েছিলেন তারা। বার 2 বমি করে ভবেশ সেই বশীকরণের উদ্যোগকে নিষ্ফল করে দিল। সেই সময় এক টুকরো চিঠি হাতে এসে পৌঁছেছিল ভবেশের। ওদের কাণ্ড দেখে মরি, আমাকে ভুল বুঝো না। চিঠি লেখার ছলে স্পর্ধাকে ক্ষমা করো। কিন্তু শিকড় বাটা খেয়ে ভবেশের তখন মাথা গরম হয়ে গেছে। সে ভাবল এও আর এক ধরনের মন্ত্রতন্ত্র, বশীকরণের রকম ফের। সে চিঠি ভবেশ টুকরো টুকরো করে ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিল। তারপরও 2 পরিবারের মধ্যে বহুকাল ধরে শত্রুতা চলেছিল, কিন্তু তার সাক্ষী হিসেবে ভবেশ আর যশোহরে উপস্থিত ছিল না। এমডি পাশ করে সে বিলেত চলে যায়। তাই স্পেশালিস্ট হয়ে যখন ফিরে এলো তখন শহরের অদল বদল হয়েছে। বসেদের সেই দাপট আর নেই। জিতেনবাবু মারা যাওয়ার পর সম্পত্তি নিয়ে ছেলেদের মধ্যে দেওয়ানি ফৌজদারি বেঁধেছে। দাদাদের সংসারে নলিনীর স্থান হয়নি। কোলের মেয়ে নিয়ে সে কলকাতায় চলে গেছে জীবিকার সন্ধানে। আর সাফল্যের গৌরবে ভবেশের সেই প্রবঞ্চিত হওয়ার ইতিবৃত্ত চাপা পড়ে গেছে। বাড়ি, গাড়ি, যশ, অর্থ, সুন্দরী স্ত্রী, স্বাস্থ্যবান সন্তান সবই পেয়েছে ভবেশ। নিজের ক্ষমতায় অর্জন করেছে। জীবনে কোথাও কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই, অতৃপ্তি নেই। আশ্চর্য, তবু সারা রাত ঘুম এলো না ভবেশের। একখানি ম্লান মুখ তার বিনিদ্র চোখের সামনে কেবলই ভেসে বেড়াতে লাগল। আর বহুকাল আগের সেই একটি ফুলশয্যার রাত, শিশিরে ভেজা পদ্মের মতো একখানি মুখ। এতদিন পরে ভবেশের মনে হল নলিনীর হয়তো তত অপরাধ ছিল না, কিন্তু বাবা মা তখন মাথার উপর। সে অবস্থায় ভবেশ কী বা করতে পারত? এখনো নলিনী যা বলছে তা করবার সাধ্য অবশ্য ভবেশের নেই। আগে ছিলেন বাবা মা, এখন মান মর্যাদা। যে সমাজে সে বাস করে তার রীতিনীতি, আচার আচরণ তাকে মানতেই হবে। যাতে ডলির আর বিশু যিশুর মুখ নিচু হয় এমন কাজ সে কিছুতেই করতে পারে না। এই 19 বছরের মধ্যে নলিনীর সঙ্গে আরও বার 2 ভবেশের দেখা হয়েছিল। বউবাজারে এক আত্মীয়ের ছেলের অন্নপ্রাশন উপলক্ষে নিমন্ত্রণ খেতে গিয়েছিল ভবেশ। গিয়ে দেখে নলিনী সেখানে এসেছে।
শুধু চোখের দেখা। তারপর নলিনী বোধহয় লজ্জা পেয়ে ভিড়ের মধ্যে লুকিয়ে পড়েছিল। ভবেশও সরে পড়তে পারলে বাঁচে, কারণ দ্বিতীয় পক্ষের স্ত্রী ডলি তখন সঙ্গে আছে। দুজনের দেখা সাক্ষাৎ আলাপ পরিচয় মোটেই বাঞ্ছনীয় নয়। ডলির কাছে অবশ্য ভবেশ কিছুই গোপন করেনি। প্রথম জীবনের লজ্জাকর সেই ঘটনার কথা স্ত্রীকে সে বলেছিল। সেই সঙ্গে একথাও জানিয়ে দিয়েছিল যে নিজের জীবন কাহিনী থেকে সে অধ্যায়টি ভবেশ একেবারে নিশ্চিহ্ন করে মুছে ফেলেছে। ডলি জবাব দিয়েছিল, মুছে ফেলাই তো উচিত, তাছাড়া তুমি আর কি করতে পারতে। তারপর আরও একবার আকস্মিকভাবে কলেজ হাসপাতালের আউটডোরে ভবেশের দেখা হয়েছিল নলিনীর সঙ্গে। ঠিক দেখা হওয়া নয়, নলিনী দূর থেকে তাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। ভবেশ ডক্টর সান্যালের সঙ্গে করিডোরে দাঁড়িয়ে একটি পেশেন্টের কেস নিয়ে আলোচনা করছিল। সান্যালি ভবেশকে ইশারা করে বলল, ওহে দত্ত, ভদ্রমহিলা বোধহয় তোমার জন্যই অপেক্ষা করছেন। চোখ ফেরাতেই ভবেশ দেখল নলিনী দাঁড়িয়ে আছে। সান্যাল চলে যাওয়ার পর ভবেশ কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি এখানে? নলিনী বলল, থ্রোট ডিপার্টমেন্টে এসেছিলাম। ভবেশ জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার গলায়? নলিনী একটু হেসেছিল। আমার গলায় আবার কি হবে? আমার একটি ছাত্রীর টনসিল অপারেশনের কেস, তাকে ভর্তি করাতে এসেছিলাম। ভর্তি হয়েছে? হ্যাঁ। ভবেশ আর জিজ্ঞেস করেনি ইএনটি ছেড়ে আই ডিপার্টমেন্টের এদিকে নলিনী কোন কাজে এসেছিল। একটু বাদে নলিনী নিজে থেকে বিদায় নিল। যাই এবার, ভালো আছো? ছেলে দুটি ভালো তো? ভবেশ বলেছিল, হ্যাঁ। কিন্তু কুশল প্রশ্নের বিনিময়ে আর কোনো কুশল প্রশ্নের কথাই ভবেশের মনে হয়নি। জিজ্ঞেস করেনি কোথায় আছে, কি করছে নলিনী। বরং ভবেশ যেন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছিল, পাছে এই দেখা সাক্ষাৎ আরও কারো চোখে পড়ে যায়, পাছে কোনো বন্ধুর কৌতূহল মেটাতে হয়। অনেক সহকর্মীরই তো যাতায়াত আছে ভবেশের বাড়িতে, পাছে তারা কেউ গিয়ে ডলির কাছে এই সাক্ষাৎকারের গল্প করে। ভবেশের দুর্বলতার কথা নলিনী কি টের পেয়েছিল? কে জানে। ভোরে উঠে ডলি বলল, ব্যাপার কি, তোমার কি কাল ভালো করে ঘুম হয়নি? চোখ দুটো লালচে হয়েছে যে। ভবেশ অনিদ্রার কথাটা জোর করে অস্বীকার করে বলল, না না, কাল তো খুব ঘুমিয়েছি ডলি। তারপর হাসপাতালের আউটডোর ডিউটিতে বেরোবার আগে ছেলে দুটিকে ডেকে আদর করল ভবেশ। বড়টির গাল টিপে দিল, ছোটটিকে কোলের কাছে টেনে নিয়ে চুমু খেল কপালে। ভারী সুন্দর হয়েছে ওরা, মাথায় কোকড়ানো চুল, ফুটফুটে রং, রঙিন প্যান্ট আর হাফ শার্টে চমৎকার মানিয়েছে। ডলি হেসে বলল, কি ব্যাপার, আজ যে বাৎসল্যের বন্যা বইছে একেবারে, কি ভাগ্য ওদের, আজ ওরা কার মুখ দেখে উঠেছিল? ভবেশ হেসে বলল, যার সুন্দর মুখ দেখে রোজ ওঠে। হাসপাতালে চেম্বারে রোগীদের চিকিৎসা আর বাড়িতে ফিরে স্নিগ্ধ পারিবারিক পরিবেশে স্ত্রীর সঙ্গে অবসর যাপনে সপ্তাহখানেক কাটিয়ে দিল ভবেশ। কিন্তু ঠিক আগের মতো নিশ্চিন্তে নিরুপদ্রবে কাটল না। দয়া ভিখারিণী একটি নারীর বিষাদ করুণ অস্পষ্ট একখানি মুখ ভবেশের মনের পটে বারবার ফুটে উঠতে লাগল। নলিনীর মেয়ের বিয়ের দিন এগিয়ে এসেছে, তা আসুক। ভবেশ অমন অসঙ্গত প্রস্তাবে রাজি হতে পারে না। নিজের মান সম্মানের কথা ভাবতে হবে, ভাবতে হবে পারিবারিক সুখ শান্তির কথা। অমন একটা অসমীচীন মিথ্যাচারে ভবেশ কি করে রাজি হতে পারে? তা পারে না। তবে টাকা দিয়ে সাহায্য করা তার পক্ষে অসম্ভব নয়, আর সেই সাহায্যই বড় সাহায্য। মেয়ের বিয়েতে ভবেশের নামের চেয়ে তার টাকার দাম নিশ্চয়ই নলিনীর কাছে অনেক বেশি। নলিনী নিজেও হয়তো সে কথা জানে, শুধু লজ্জায় স্বীকার করতে পারেনি। ভবেশ প্রথমে ভাবল ৫০০ টাকার একটা চেক ডাকে পাঠিয়ে দেয় নলিনীকে। বহু দুস্থ আত্মীয় বন্ধুর কন্যা দেয় এমন দান খয়রাত ভবেশকে মাঝে মাঝে করতে হয়েছে।
এক্ষেত্রে টাকার অঙ্কটা একটু বেশি হয়ে যাবে। তা না হয় হলোই। বিয়ের আগে নলিনী যদি অমন একটা কাণ্ড বাঁধিয়ে না আসতো, তাহলে তো সেই সমস্ত কিছুর অধিকারিণী হতো। কিন্তু চেক কাটতে গিয়ে ভবেশের মনে হলো, চেকটা ডাকে না পাঠিয়ে একেবারে ওর হাতে দিয়ে এলে কেমন হয়। নলিনী অবাক হবে, নলিনী খুশি হবে। ওর মুখে হাসি কোনোদিন দেখেনি ভবেশ। ভারী স্বাদ হলো আজ একবার দেখবে। আশঙ্কায় ভয়ে চোখ ভরা জল নিয়ে যে মেয়ে বাসর ঘরে এসেছিল, এই যৌবন সীমান্তে তার মুখে এক ফোঁটা হাসি কেমন মানাবে ভাবতে চেষ্টা করল ভবেশ। ভাবতে ভাবতে হঠাৎ একদিন ধর্মতলার চেম্বারে না গিয়ে লিন্ডসে স্ট্রিটের এক পরিচিত অভিজাত ড্রাগিস্টের দোকানের সামনে গাড়ি থামিয়ে দোকানে ঢুকে সহকারী সুরজিৎকে ভবেশ ফোন করে দিল। ভবেশ আজ জরুরি কাজে আটকে পড়েছে, তাই চেম্বারে যেতে পারবে না। সুরজিৎই যেন রোগীদের অ্যাটেন্ড করে। তারপর উত্তর মুখে ছুটে চলল ভবেশের গাড়ি। বহুদিন বাদে ছুটি নিয়েছে। ছুটি পেয়েছে শহরের কর্মব্যস্ত ভবেশ ডাক্তার। এমন অহেতুক নিরুদ্দেশ যাত্রার আনন্দ যেন তার ভাগ্যে শিগগির জোটেনি। মোটরযানের পক্ষে সুগম নয় এমন অনেক আঁকাবাঁকা সংকীর্ণ সর্পিল পথ পেরিয়ে ভবেশের গাড়ি পুরনো একতলা বাড়ির সামনে এসে দাঁড়াল। আশেপাশে শহরের চেয়ে গ্রামের পরিবেশই বেশি। রাস্তার ওপারে খানিকটা পোড়ো জমি। তার লাগোয়া ছোট পানা পুকুরটিতে গুটি দুয়েক শাপলা জলের উপর মাথা উঁচু করে রয়েছে। একটি ফুটেছে আর একটি ফোটেনি। আরও পশ্চিমে অনেকখানি জায়গা জুড়ে একটি নতুন বাড়ি উঠছে। মজুরের দল কাজ করে চলেছে। আকাশে আজ মেঘ নেই, আছে রক্তিম গোধূলির রং। গাড়ি থেকে নেমে একটু ইতস্তত করে রুদ্ধ দরজার কড়া নাড়ল ভবেশ। সঙ্গে সঙ্গে দরজার খিল খুলে 18-19 বছরের একটি মেয়ে সামনে এসে দাঁড়াল। শ্যামবর্ণা তন্নি সুঠাম চেহারা, নলিনীর মতোই লম্বা নাক, কালো বড় বড় চোখ। সেই চোখ অভিজাত ভবেশ ডাক্তারের বিস্ময় কৌতূহলের উদ্রেক করেছে। কি জিজ্ঞাসা করবে ওকে একটু যেন ভাবতে হলো ভবেশকে। সন্তানের বয়সী এই মেয়েটির সামনে নিজের পরিত্যক্তা স্ত্রীর নাম ধরে ডাকতে কেমন একটু লজ্জাবোধ করল ভবেশের। তারপর সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করল, নলিনী আছে? মেয়েটি স্নিগ্ধ কণ্ঠে জবাব দিল, না, মা তো এখনো স্কুল থেকে ফেরেননি। আপনি ঘরে এসে বসুন, তবে ফিরতে বেশি দেরি হবে না। ভবেশ ভিতরে এসে ঢুকল। পরিপাটি করে গোছানো ছোট্ট সুন্দর একখানি ঘর। পুরনো জীর্ণতার উপর পরিচ্ছন্ন রুচির ছাপ পড়েছে। জানালায় নীল রঙের পর্দা, এমব্রয়ডারি করা সাদা ঢাকনিতে ঢাকা ছোট একটি টেবিল। তার উপর কিছু দর্শন ইতিহাসের পাঠ্য বই, দুখানি চেয়ার, একখানা সামনে একখানা পাশে। দেওয়াল ঘেঁষে একটি তক্তপোষ, মাথার কাছে বইয়ে ভর্তি একটি শেলফ। তার উপর ছোট একটি সবুজ ফুলদানি, তাতে কয়েকটি চন্দ্রমল্লিকা। প্রসন্নতায় মন ভরে উঠল ভবেশের। মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তোমার নামই বুঝি গীতা? হ্যাঁ, মেয়েটি স্মিত মুখে জবাব দিল। আমার নাম ভবেশচন্দ্র দত্ত। বাবা! অস্ফুট স্বরে কথাটি বলে নিজেই লজ্জিত হয়ে উঠল মেয়েটি। তারপর অপলকে একটুকাল ভবেশের দিকে তাকিয়ে রইল। বিস্ময়, কৌতূহল, অভিযোগ, অভিমানে মেশা সে এক অপরূপ দৃষ্টি। তারপর কি যেন তার মনে পড়ে গেল। তাড়াতাড়ি এগিয়ে এসে ভবেশের জুতো ছুঁয়ে প্রণাম করল গীতা। ভবেশ একটু যেন বিমূঢ় হয়ে রইল। তারপর আস্তে আলগোছে গীতার মাথায় হাত রেখে বলল, থাক থাক। নিজের ছেলেদের মুখে এ সম্বোধন তো ভবেশ রোজ শোনে, কিন্তু গীতার মুখে এই লজ্জিত অস্ফুট শব্দটি ভারী অশ্রুতপূর্ব মনে হলো ভবেশের। এক অনাস্বাদিত অনুভূতিতে তার মন ভরে উঠল। ভবেশ ভাবল, এমন পরম মিথ্যা একটি সম্বোধন হঠাৎ এত বড় সত্য হয়ে উঠল কি করে? কই, গীতাকে দেখে ওর মুখের ডাক শুনে তো মোটেই মনে হচ্ছে না
যে তার সঙ্গে ভবেশের কিছুমাত্র সম্বন্ধ নেই, বরং পরম আত্মীয় বলেই তো মনে হচ্ছে ওকে। তবে সত্যিকারের আত্মীয়তা মানুষের রক্তের মধ্যে নয়, আসল সম্পর্ক মানুষের ভাবের মধ্যে, অনুভবের মধ্যে। আপনি ঘামছেন, ঘরটা বড় গরম, বলে গীতা হাত পাখা নিয়ে হাওয়া করতে শুরু করল। ভবেশ এবার আর বাধা দিল না। মৃদু হেসে স্নেহার্দ্র দৃষ্টিতে ওর মুখের দিকে তাকালো। ডাক্তার হিসেবে এই বয়সী কত তরুণী মেয়ের সান্নিধ্যেই না এর আগে এসেছে ভবেশ, কিন্তু কই এমন বাৎসল্যের ভাব তো কাউকে দেখে এর আগে জাগেনি। মনে মনে কর্তব্য ঠিক করে ফেলল ভবেশ, নলিনীর সব প্রার্থনাই আজ সে পূরণ করবে। এ কথা ভাবার সঙ্গে সঙ্গে তার মন এক পরম প্রসন্নতায় ভরে গেল। এই স্নিগ্ধ সেবা নিপুণা লাবণ্যময়ী মেয়েটি পিতৃপরিচয় পেয়ে সমাজে স্বীকৃতি লাভ করুক, একটি ভদ্র পরিবারের মর্যাদাময়ী বধূর আসন পেয়ে ওর জীবন সার্থক হয়ে উঠুক। তার জন্যে যত অসুবিধে অশান্তি ভোগ করতে হয় ভবেশ করবে। সামাজিক মান সম্মান তুচ্ছ করবার নয়, কিন্তু তার চেয়ে বড় মানুষের হৃদয়। নিজের মধ্যে এক পরম উদার হৃদয়বান পুরুষের অস্তিত্বের সাড়া পেয়ে ভবেশ গৌরব বোধ করল। তারপর খুঁটে খুঁটে মা আর মেয়ের জীবন সংগ্রামের অনেক ইতিবৃত্ত সংগ্রহ করল ভবেশ। বহু কষ্টে আর কৃচ্ছতার মধ্যেই মেয়েকে মানুষ করেছে নলিনী। এখনো দুটো টিউশনি করে গীতাকে নিজের পড়ার খরচ চালাতে হয়। শুধু নলিনীর রোজগারে এ সব ব্যয়ের সংকুলান হয় না। খানিক শুনে এবং অনেকখানি আন্দাজ করে ভবেশের মন সহানুভূতিতে ভরে উঠল। স্বাচ্ছন্দ্য সচ্ছলতার মধ্যে গীতাকে যদি বড় করে তুলত ভবেশ, ডক্টর নাগের মেয়ে রুচিরা ওর কাছে দাঁড়াতে পারত নাকি? গীতার হাতে গলায় কোথাও কোনো অলংকার নেই। ধানি রঙের সাধারণ একখানি তাঁতের শাড়ি ঘুরিয়ে পরা, তাতেই কি চমৎকার মানিয়েছে। কি অপূর্ব সুন্দরী না দেখাচ্ছে এই নিরাভরণা মেয়েটিকে। দোরের কাছে জুতোর শব্দ হলো। সিঁড়িতে পা রেখে নলিনী একটু কাল স্তব্ধ হয়ে রইল। তারপর অস্ফুট স্বরে বলল, তুমি? নলিনীর পরনে সেই খয়েরি পাড়ের সাদা খোলের শাড়ি, হাতে একটি পুরনো ছাতা আর হাতে কতকগুলি খাতা। ভবেশ একটু হেসে বলল, ভাবতে পারোনি যে খুঁজে বের করব? মেয়ের বিয়েটা চুপি চুপি একা একাই সেরে ফেলবে ভেবেছিলে বুঝি? এ কথার কোনো জবাব না দিয়ে নলিনী মেয়ের দিকে তাকালো। গীতু, তুমি একবার ও ঘরে যাও তো মা, চা করে নিয়ে এসো। আরক্ত হয়ে উঠল গীতার মুখ। মৃদু হাসি গোপন করতে করতে দ্রুত পায়ে সে পাশের ঘরে চলে গেল। মৃদু হেসে প্রথম তারুণ্যের সেই মধুর লজ্জা উপভোগ করল ভবেশ। তারপর নলিনীর দিকে তাকিয়ে বলল, মেয়েকে তাড়াতাড়ি সরিয়ে দিলে কেন? আমি কি কোনো বেফাস কথা বলেছি? নলিনী বলল, না। তবে? নলিনী বলল, তোমার সঙ্গে আমার নিজের কিছু কথা আছে। ভবেশের সঙ্গে নলিনীর নিজের কথা? কি কথা বলবে নলিনী? এই ১৯ বছর ধরে যত কথা জমেছে তার কতটুকুই বা বলে প্রকাশ করতে পারবে? ভবেশ নলিনীর দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, কি বলবে বলো? নলিনী বলল, নির্মলকে আজ সবই বলে এলাম। ভবেশ বলল, নির্মলকে? নলিনী একটু হাসল। অমন করে তোমাকে ভুরু কোঁচকাতে হবে না। নির্মল আমার ছেলের মতো। গীতা যে কলেজে পড়ে সেখানকার লেকচারার। ওর সঙ্গেই গীতার সম্বন্ধ ঠিক হয়েছে। ভবেশ বলল, তাই বলো, আগে থেকেই ওদের মধ্যে জানাশোনা হয়েছিল নাকি? নলিনী বলল, তা হয়েছিল। মাইনে শখানেক টাকার বেশি পায় না, তবে প্রাইভেট টিউশনি করে নোট লিখে কোনো রকমে পুষিয়ে নেয়। বেশ ভালো চরিত্রবান ছেলে। তারপর নলিনী একটু থেমে বলল, তোমার চেম্বার থেকে ফিরে এসে এই ৭ দিন ধরে আমার ভাবনার আর সীমা ছিল না। মাথা ঠিক করে ক্লাস করতে পারতাম না, পরীক্ষার খাতা দেখতে পারতাম না, ঘরের কাজকর্মে পর্যন্ত ভুল হয়ে যেত। জীবন ভরে এত দুঃখ কষ্ট গেছে, কই
আমার মন এমন অস্থির তো কোনোদিন হয়নি। ভবেশ বলল, থামলে কেন নলিনী, বলো। নলিনী বলতে লাগল, কিন্তু অস্থির হলে তো চলবে না আমার। আমাকে যে কর্তব্য ঠিক করে ফেলতেই হবে। ওদের বিয়ের দিন যে এগিয়ে আসছে। একবার ভাবলাম গীতাকেই আগে বলি, ও সব খুলে বলবে নির্মলকে। কিন্তু পরে মনে হলো, ও কি পারবে? আমার গীতার তো কোনো অপরাধ নেই। এমন একটা শক্ত কাজের ভার কেন ওর মাথার উপর তুলে দেব? তাই নিজের লজ্জার কথা নিজের মুখেই বললাম, সব খুলে বললাম নির্মলকে। ভবেশ চমকে উঠে বলল, তুমি কি বলেছ নলিনী? কি বলেছ তাকে? নলিনী বলল, যা সত্যি তাই বলেছি। বললাম, নির্মল, তোমরা এতদিন যা জানতে তা মিথ্যে। গীতা ডক্টর দত্তের মেয়ে নয়, ও আমার। ট্রেতে করে চায়ের সরঞ্জাম নিয়ে আসছিল গীতা। দরজার সামনে থমকে দাঁড়ালো। অস্ফুট স্বরে বলল, মা। নলিনী মেয়ের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, এসো গীতু, ঘরে এসো, সবাইকে চা দাও। কিন্তু গীতা দুজনের দিকে একবার করে তাকিয়ে চায়ের ট্রেটা টেবিলের উপর নামিয়ে রেখে ফের ঘর থেকে বেরিয়ে গেল। এবারও বোধহয় লজ্জা পেয়েছে গীতা। কিন্তু তখনকার লজ্জা আর এখনকার লজ্জায় অনেক তফাৎ। ভবেশ আবেগের গলায় বলে উঠল, কেন এমন সর্বনাশ করলে নলিনী? আমি যে আমি যে নলিনী বলল, আমি জানি তুমি কি জন্যে এসেছিলে, কিন্তু সত্য গোপন করে অল্প বয়সে নিজের যে সর্বনাশ করেছি, কোনো লোভেই গীতার তেমন সর্বনাশ যেন না করি। নির্মল 2-1 দিন সময় নিয়েছে। জানি না মেয়ের ভাগ্যে কি আছে, কিন্তু যাই থাক, ওর ঘর সংসারের ভিত চোরাবালি দিয়ে কোনোদিন গেঁথে তুলতে দেব না। ঘরের মধ্যে অন্ধকার ঘন হয়ে এলো, কিন্তু কেউ গিয়ে সুইচ টিপে আলো জ্বালাবার প্রয়োজন বোধ করল না। ভবেশ বাইরের দিকে তাকালো। পুকুরের জলের সেই একজোড়া ফুল কোথায় মিলিয়ে গেছে। নারকেল গাছগুলির আড়ালে সেই অসম্পূর্ণ নতুন বাড়িটাকে এখন মনে হচ্ছে কদাকার একটা ভূতের মতো। আস্তে আস্তে উঠে পড়ল ভবেশ। বেরোতে বেরোতে বলল, যাই নলিনী। নলিনী যন্ত্রের মতো আবৃত্তি করল, আর একদিন এসো। ভবেশ নিঃশব্দে গাড়িতে গিয়ে উঠল। যদি কাজ কামাই করে সে ফের আর একদিন এদিকে আসেই, আর নলিনী বাড়িতে না থাকে, গীতা কি আজকের মতো ওর সামনে এসে দাঁড়াবে, পা ছুঁয়ে প্রণাম করবে, তারপর পাশে বসে হাত পাখা নিয়ে বাতাস করতে থাকবে? তা বোধহয় কখনো আর করবে না। ওর মুখের পিতৃ সম্বোধন দ্বিতীয়বার ভবেশের আর শোনা হবে না। শুধু রক্তের সম্পর্কেই নয়, কখনো কখনো হৃদয় দিয়েও গড়ে ওঠে বাবা মেয়ের সম্পর্ক, যেমন গড়ে উঠল ভবেশ আর গীতার মধ্যে। হয়তো গীতা আর কখনোই ভবেশকে বাবা বলে ডাকবে না, তবু যে সময়টুকু হৃদয় দিয়ে তার কন্যাকে সে অনুভব করল, সেই ভালো লাগার অনুভূতিটুকু হয়তো আজীবন বহন করবে তার মনের মণিকোঠায়। একলা ফিরে যেতে যেতে হয়তো ভবেশের মনে ভেসে উঠবে রবি ঠাকুরের লেখা সেই লাইনগুলো, অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দক্ষিণ হাওয়া। হারিয়ে যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে, রইল গাঁথা মোর জীবনের হারে। সেই যে আমার জোড়া দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলোর মালা, সেই নিয়েই আজ সাজাই আমার থালা। এক পলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি জ্বালা, এক তারাতে আধখানা গান গাওয়া, অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া।
কেমন লাগলো তোমার আজকের গল্পটা সেটা অবশ্যই জানিও। গলার অবস্থা ভালো না, তাই গাইতে পারলাম না, কিন্তু গীতবিতান পড়তে পড়তে যখন কোনো গল্পের সাথে গানের অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যায়, তখন মনে হয় তোমাদের সাথে আমার ভালো লাগার সেই অনুভূতিটুকু ভাগ করে নিই। যদি ভালো লেগে থাকে গল্পটা, তাহলে লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। খুব ভালো থেকো।